নমস্কার। এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে আমি চলে এলাম, সঞ্চালক অমিতাভ। কিন্তু আজকের এবং অমিতাভ যে বিষয়টা নিয়ে করতে চলেছি, হয়তো আজকে তার পুরোটা করতে পারবো না, কারণ এই বিষয়টায় এত অসংখ্য মানুষের নাম জড়িয়ে আছে যে হয়তো তাদের সবাইকে এই একটা পর্বে শ্রদ্ধা জানাতে পারবো না। তাই হয়তো এই আজকের যে ক্যাপশন বা যে ট্যাগলাইনের বিষয়টি, সেটা হয়তো আজ এবং পরবর্তী পর্ব পর্যন্ত বা পরবর্তী অনেকগুলো পর্ব পর্যন্ত হয়তো ধারাবাহিকভাবে আসতেই থাকবে। আসলে কি জানেন তো, বাংলা চলচ্চিত্র বলুন, বাংলা সঙ্গীত বলুন, তাতে যারা প্রাণ প্রতিষ্ঠা করলেন, বাংলা সঙ্গীত কিংবা চলচ্চিত্রের সঙ্গীতকে যারা কাঠামো তৈরি করে প্রতিমা গড়লেন, তাদেরকে আমরা কেউ মনে রাখিনি। আমরা বলতে আমরা আজকের প্রজন্ম, এবং বিশেষ করে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, তারাও খুব একটা তাদের বিষয়ে কথা বলেন না। যেমন ধরুন, কোনো মঞ্চে কোনো গান হচ্ছে, বিখ্যাত কোনো শিল্পীর কণ্ঠের সেই গান, যে গানটির সঙ্গে জড়িয়ে আছে সুরকার, বাদ্যযন্ত্র শিল্পী, গীতিকার, মূলত তাদেরকে এড়িয়েই যান মঞ্চে অনুষ্ঠান করার সময় শিল্পীরা। বেশিরভাগ শিল্পীরা, সবাই নন, তাদের নামটুকু পর্যন্ত উচ্চারণ করেন না। কিন্তু তারা বাদ দিয়ে তো এই গানটি সম্ভব নয়। একজন গীতিকার যদি গান না লিখতেন, তাহলে গানটা কি করে গাইতেন শিল্পী? একবার ভাবুন, সেই গানটায় যদি সুরকার সুর না দিতেন, তাহলে কি গাইতেন কণ্ঠশিল্পী? সেই গানের সঙ্গে যারা সঙ্গত করছেন, সহ শিল্পী যারা রয়েছেন, তারা যদি না বাজাতেন, তাহলে কি গানটা তৈরি হতো? তো তাদের ব্যাপারে এত কেন কৃপণতা? তাদের নামগুলো উচ্চারণ করতেই বা কেন কৃপণতা, বা তাদের কথা বলতে? কত ইতিহাসকে তো বিকৃত করার একটা প্রচেষ্টা চলেছে, সেটা জেনে হোক না জেনে হোক, আমরা তো সেই কাজ করে চলেছি। তো আসুন, আজকের পর্ব থেকে কয়েকটা পর্ব, যেটা এবং অমিতাভতে আমার ইচ্ছা যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এই প্রজন্মের মানুষের কাছে, এই প্রজন্মের শিল্পীদের কাছে, এবং এই প্রজন্মের সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে, সেই সমস্ত ব্রাত্য হয়ে যাওয়া মানুষদের কথাগুলোই আপনাদের জানাবো। হ্যাঁ, এই প্রজন্মের অনেক বিখ্যাত শিল্পীরা তাদের আফসোস, ক্ষোভ উগরে দেন যে আরব সাগরের পার থেকে আসলে এই বাংলায় শিল্পীদের দাম, মান, সাম্মানিক সব বেড়ে যায়। কিন্তু এই বাংলাকে যারা গর্বিত করেছেন বিশ্বের দরবারে, তাদের সেই অর্থে কিন্তু কৌলিন্য জোটে না, না সম্মান জোটে, না সাম্মানিক জোটে না। এ কথা বলে অনেকেই ক্ষোভ উগরে দেন। আসলে কথাটা বোধহয় সম্পূর্ণ মিথ্যেও নয়। কেন? তাহলে আজকে থেকে পর্বগুলোতে একটু চোখ রাখুন। যেমন ধরুন, যারা এই সঙ্গীত সংস্কৃতি তার প্রতিমাটা গড়লেন, তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন, তাদের সামান্য সম্মান জুটলেও সাম্মানিক জোটেনি। কি করুণ পরিণতিতে তাদের শেষ জীবন কেটেছে, এক এক করে সেই শিল্পীদের কথা অনেকবার বলেছি, আরও অনেকবার বলবো। তো যে বাংলা নাকি বিশ্বের সংস্কৃতির রাজধানী, সেই রাজধানীতেই শিল্পীদের হয়রানি। যারা বাংলাকে গর্বিত করলেন, তাদের চলে যাওয়ার খবরটুকু পর্যন্ত কেউ রাখলেন না। এমন অনেক কথাই উঠে আসবে, অজানা, আবার হয়তো অনেকটা জানা। চলুন সেই সমস্ত মানুষগুলোর কথা বলতে গিয়ে সবার প্রথমে যার কথা বলতে চাইছি, 1881-82 সাল রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বসে রচনা করলেন কালমৃগয়া বাল্মীকি প্রতিভা, এবং তাতে ব্যবহৃত গান, তাতে সুর দিলেন ঠাকুর বাড়ির অন্যতম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মজার কথা কি জানেন? আদি সংস্করণে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাম সুরকার হিসেবে থাকলেও বিশ্বভারতীর যে স্বরলিপি,
তাতে কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাম নেই, যতদূর জানতে পেরেছি। মানুষটা ব্রাত্য হয়ে গেলেন। কালমৃগয়া, বাল্মীকি, প্রতিভা যখন ঠাকুরবাড়ির নাট্যচর্চা শুরু হচ্ছে, সেই সময় লেখা রবীন্দ্রনাথের এই সমস্ত লেখাগুলো। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নামটা ব্রাত্য হয়ে গেল স্বরলিপি থেকে সুরকার হিসাবে। এরপর আসছি একটা বিখ্যাত গান, এমনও বরষা ছিল সেদিন। এই গানটির কাব্যগীতি যার লেখা, যিনি এই গানটির স্থপতি, তিনি হচ্ছেন প্রণব রায়। আজকের প্রজন্মের কতজন শিল্পী তাকে মনে রেখেছেন? বরঞ্চ তার এই গানটিকে একসময় নজরুলের গান হিসেবে চালানোর চেষ্টা হয়েছিল। এই গানটার সঙ্গে জড়িয়ে আছেন আরো একজন ব্যক্তি, তার নাম কমল দাশগুপ্ত। এই মানুষগুলোকে আজকের প্রজন্মের কতজন চেনেন, কতজন জানেন, বা এই ঘটনাগুলো জানেন? এই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। 16 বছর বয়স, অডিশনে পাশ করে গ্রামোফোন কোম্পানির রেকর্ডে গান করার সুযোগ পেলেন কিশোর ধনঞ্জয় ভট্টাচার্য। কিন্তু গানটি কি ছিল? গানটি ছিল, যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান। 16 বছর বয়সের একজন শিল্পীকে গাইতে হচ্ছে জীবন সাহান্যের গান, এবং সেই গানটি ঠিকমতো অভিব্যক্তি তিনি প্রকাশ করতে পারছেন না বলে সঙ্গীত পরিচালক সুবল দাশগুপ্ত একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছেন 16 বছর বয়সী সেই কিশোর ধনঞ্জয় ভট্টাচার্যকে। আজকের দিনে যদি এই ঘটনা ঘটতো, তাহলে বিষয়টা বোধহয় মামলা মোকদ্দমা কিংবা বিচারপতির কাছে পর্যন্ত পৌঁছাতো, মানে আইনের কাছে পৌঁছে যেত। কিন্তু কলেজ স্ট্রিটের সিসিল বলে একটি হোটেলে বসে 70 অতিক্রান্ত ধনঞ্জয় ভট্টাচার্য সেদিনের এই ঘটনার পক্ষে বলেছিলেন যে সেদিন সঙ্গীত পরিচালক সুবল দাশগুপ্ত তাকে চড় মারেননি, আসলে ওটা তার কাছে ছিল আশীর্বাদের মতো। সেই চড়গুলো তিনি পেয়েছিলেন বলেই তিনি ধনঞ্জয় ভট্টাচার্য হতে পেরেছিলেন। ভাবতে পারছেন আজকের দিনের শিল্পীদের সঙ্গে যদি এরকম আচরণ কোনো সঙ্গীত পরিচালক করেন, তার কি হাল হবে? ঠিক এই মানুষগুলোর কথা আমরা আজকের প্রজন্ম কতজন জানি বা কতজনকে জানাই। ধনঞ্জয় ভট্টাচার্যের পর আরেকজন মানুষের কথা বলি, বিখ্যাত বিখ্যাত গান। এনাকে নিয়ে বহুবার বহু কথা বলেছি, কিন্তু আবারও বলতে চাই। যেমন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। একটা বিখ্যাত পপ সং, দ্য ওল্ড ম্যান সং, তাকে বাংলায় অনুবাদ করলেন এই ভদ্রলোক, এবং এই গান তুমুল জনপ্রিয় হলো। পাশাপাশি আমি এক যাযাবর, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, মানুষ মানুষের জন্য, আর কত বলবো, মায়াবতী মেঘে এলো তন্দ্রা, সেদিনও আকাশে ছিল কত তারা, কিশোর কুমারের জন্য। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, লতা মঙ্গেশকরের জন্য। তারপর ধরুন ভারতবর্ষ সূর্যের এক নাম, রুমা গুহ ঠাকুরাতার জন্য। এরকম অসংখ্য গান। কিশোর কুমারের জন্য আরো একটা বিখ্যাত গান তিনি লিখেছিলেন, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে। এই অসংখ্য বিখ্যাত বিখ্যাত গান, এবং যে গানটাকে মর্যাদা দেওয়া হয় দেশাত্মবোধক গানের সঙ্গে,
ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। দমফাটা হাসির সিনেমার জন্য লেখা গান মান্নাদের কণ্ঠে। সেই গানের যিনি গীতিকার, আজকের প্রজন্ম কি তাকেও মনে রেখেছে? আমি যার কথা বলছি তিনি শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজকের প্রজন্ম এই গানগুলো সম্পর্কে হয়তো জানেন, কিন্তু এই গানগুলোর প্রতিমা, তাতে যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই শিবদাস বন্দ্যোপাধ্যায়কে আজকের প্রজন্ম মনে রাখে। আসলে আজকের এই অনুষ্ঠানটার পর্বের নাম গল্প হলেও সত্যি পর্ব 1, কারণ এটা চলতেই থাকবে। এত অসংখ্য মানুষেরা ঘিরে আছেন আমাদের এই ইতিহাসের পটভূমিতে, আর তাদেরকে একটু একটু করে তুলে আনার ব্যর্থ প্রচেষ্টা হয়তো আমি চালাচ্ছি, কিন্তু এটা এত সহজে থামবে না। আজকের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা নিদারুণ তাড়নায় বলতে পারেন এই মানুষগুলোর কথা আরেকবার আপনাদের সামনে। মান্নাদের কণ্ঠে তোমাদের শেষ বিচারের আশায়, এই বিখ্যাত গানটি কার লেখা জানেন? গীতিকবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তার এই গানকে প্রাণ দিয়েছিলেন মান্না দে তার কণ্ঠ দিয়ে। আর একটা গানের কথা বলি, কালো যদি মন্দ তবে, কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেন। এই বিখ্যাত গানটি যার সুরে, তাকেও কি আমরা মনে রেখেছি? তিনি শ্রদ্ধেয় অনিল বাগচি। হ্যাঁ, তিনিই সেই অনিল বাগচি যিনি অ্যান্টনি ফিরিঙ্গিতে সেই তার বিখ্যাত সুর যা মাতোয়ারা করেছিল আমাদের সকলকে, আমি যামিনী তুমি শশী হে, ইনি অনিল বাগচি। তাকে আজকের দিনে কতজন মনে রেখেছি? আজও ক্লাসিফাইড অনুষ্ঠান, বিদেশের মাটিতে অনুষ্ঠান করতে গেলে এইসব গানগুলো শ্রোতারা অনুরোধ করেন, কিন্তু সেখানে অনেকেই গায়কের, মূল গায়কের নাম বললেও সুরকার, গীতিকার, এদের নাম বলার তাদের মনে প্রসঙ্গটাই আসে না। কিন্তু এরা না থাকলে গানটা তৈরি হতো না। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে প্রতিমা, গানের যে প্রতিমা, তাতে যারা প্রাণ দিলেন, রূপ দিলেন, সেই প্রতিমা শিল্পী বা কারিগরদেরই আমরা ভুলে গেছি, ব্রাত্য করে দিয়েছি। কত গান বলবো বলুন, এরকম অসংখ্য কালোজয়ী গান, তার মধ্যে কজন মনে রেখেছি আমরা সেই গানগুলো? আরেকটা গান মনে পড়ছে এই মুহূর্তে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানে মোর কোন ইন্দ্রধনু। গানটির স্থপতি ছিলেন অনুপম ঘটক। গানটি আমরা জানলেও এই অনুপম ঘটককে কতজন মনে রেখেছি? আজকের প্রজন্ম মনে রেখেছে কি? এই মানুষগুলোকে খুঁজুন, এগুলো আমাদের সোনার থেকেও দামি সম্পদ। ওই আরব সাগরের পার থেকে কোন গান এলো তার অনুকরণ করে, বা দক্ষিণ ভারত থেকে সিনেমা, চিত্রনাট্য বা সিনেমা অনুকরণ করে নয়, একটা সময় বাংলা থেকে গান, ছবি, গল্প অনুকরণ করত অন্যান্য চলচ্চিত্রের যারা প্রোডাকশন করেন তারা। আরব সাগরের তীরে বহু বাংলা বিখ্যাত গান, বহু বিখ্যাত সিনেমা, বহু বিখ্যাত গল্প, যেগুলোকে অনুকরণ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, বাংলা থেকে নিয়ে যাওয়া হয়েছে। একটা সময় ছিল। এখন আমরা অনুকরণে বিশ্বাসী, আমাদের নিজেদের সংস্কৃতিকে রীতিমতো অপমান করে তাকে দূরে সরিয়ে দিয়ে আমরা এখন দক্ষিণ ভারতীয় সংস্কৃতিকে আমরা কপি পেস্ট করছি। আর বলছি এখানে ভালো কিছু প্রতিভা নেই। প্রতিভা এখানে আছে, আপনারা খুঁজে বের করছেন না, খুঁজতে চাইছেন না, কিংবা হয়তো খাটতে চাইছেন না। বাংলা প্রতিভার খনি। আজকের দিনে সর্বভারতীয় যে সমস্ত রিয়েলিটি শো, যদিও আমি সেখান থেকে মনে করি না যে সবসময় প্রতিভারা সবাই সঠিক মর্যাদা পান, তবু আমি বলছি সেখানে গেলে দেখা যাবে বাংলার জয় জয়কার।
বাংলার ছেলেমেয়েরা সেখানে মঞ্চ মাতাচ্ছেন, কাঁপাচ্ছেন, তাদের সাধনার প্রকাশ দেখাচ্ছেন। আমরা এদের কাউকে মনে রাখিনি। আচ্ছা, একটা গান আপনাদের মনে পড়ে চৌরঙ্গী সিনেমাতে, বড় একা লাগে এই আঁধার? গানটির গীতিকার কে ছিলেন জানেন? যিনি লিখেছেন তাকে তো আমরা কেউ মনেও রাখিনি। গানটি লিখেছিলেন মিল্টু ঘোষ, আর গানটি সুর করেছিলেন অসীমা মুখোপাধ্যায়। এই গানটিকে চৌরঙ্গী সিনেমা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছিল, বড় একা লাগে এই আঁধার। শেষ পর্যন্ত মান্না দে এবং উত্তম কুমারের হস্তক্ষেপে এবং প্রতিবাদ করায় এই গানটি সিনেমাতে থেকে যায় এবং বাকিটা ইতিহাস। এই গানটা আজও আমাদের কাছে একটা মাইলস্টোন, চৌরঙ্গী সিনেমার বড় একা লাগে এই আঁধার। এই গানটাকে বাদ দিয়ে দেওয়া হবে সেটাই ঠিক করা হয়েছিল। আজকের প্রজন্ম চেনেন না অসীমা মুখোপাধ্যায়কে, চেনেন না এই গানের গীতিকার মিল্টু ঘোষকে। চেনেন? এবার থেকে যখন এই গানগুলো শুনবেন, এই মানুষগুলোর কথা মনে পড়বে। এরাই আমাদের কাঠামো তৈরি করেছে। যেমন কুমোরটুলিতে ঠাকুর তৈরি করেন, এখন তার তলায় নাম দেয়া থাকে, শিল্পীদের নাম, কারা সেই প্রতিমার নির্মাণ করেছেন, কারিগর। কিন্তু এই গানগুলোর সঙ্গে আজকের মঞ্চে যারা গানগুলো করেন তারা সেই কারিগরদের নামটা উচ্চারণ করেন না। সেজন্যই এই পর্বটার নাম গল্প হলেও সত্যি, কারণ তারা গল্পে চলে গিয়েছেন, কিন্তু সেটা গল্প নয়, এটা সত্যি, এটা বাস্তব। গৌরীপ্রসন্ন মজুমদারের তো অসংখ্য কথা বলেছি আগের বিভিন্ন পর্বে। শুধু তখনকার শিল্পীদের দায়বদ্ধতা ঠিক কতটা ছিল, একটা গান, একটা প্রজেক্ট, একটা সিনেমা, সেই বিষয়ে যে তারা কতটা একটা জিনিসকে নিয়ে ভাবতেন, একটা গান নিয়ে ভাবতেন, তার সুর নিয়ে ভাবতেন, তার কথা নিয়ে ভাবতেন। এই গৌরীপ্রসন্ন বাবুর এই ছোট্ট এই ঘটনাটা সেটার বোধহয় একটা বড় উদাহরণ। গৌরীপ্রসন্ন মজুমদার একটি গান লিখেছিলেন, এবার চুপটি করে ঘরের কপাট খোলো। এবার চুপটি করে ঘরের কপাট খোলো, দ্বারের টিয়া তাকেই শুধু বলো। দ্বারের টিয়া তাকেই শুধু বলো, এবার চুপটি করে ঘরের কপাট খোলো। সাধারণ দুটো লাইন, কিন্তু এই তাকেই শুধু বলো এই কথাটা দুবার তিনি গানে ব্যবহার করেছিলেন। গান রেকর্ডিং হওয়ার রাতে গৌরীপ্রসন্ন বাবুর মনে হলো যে তাকেই শুধু বলো দুবার না দিয়ে যদি একবার এ কি আমার হলো এই কথাটা ব্যবহার করা যায়, তাহলে বোধহয় জিনিসটা ভালো হয়। স্টুডিওতে রেকর্ডিং শুরু হবে হয়তো 12টা-1টা নাগাদ। সকালবেলায় তাড়াহুড়ো করে স্নান টান করে কোনো রকমে মুখে চারটি দিয়ে তিনি যাদবপুর থেকে বাস ধরে আবার বাস পরিবর্তন করে এসে পৌঁছলেন গলদঘর্ম হয়ে দমদম HMV স্টুডিওতে। রেকর্ডিং শুরু হয় এই অবস্থায় হুড়মুড়িয়ে ঢুকে তিনি বললেন যে দেখুন এইখানটায় না এইটা এই হলে এই তাকেই শুধু বলো দুবার না বলে এ কি আমার হলো এটা যদি একবার দেয়া যায় তাহলে বোধহয় গানটা একটু শুনতে ভালো লাগে। ভাবতে পারছেন? শুধু এই এ কি আমার হলো এই কথাটুকু গানের মধ্যে যুক্ত করার জন্য তিনি যাদবপুর থেকে দমদম রীতিমতো দৌড়ঝাঁপ করে এসে পৌঁছেছিলেন। এই দায়বদ্ধতা আজকে শিল্পীদের মধ্যে কজনের মধ্যে দেখতে পান? কিন্তু আজকে শিল্পীরা তাদের নামটুকু উচ্চারণ করেন না মঞ্চে। গৌরীপ্রসন্ন মজুমদারের নাম মঞ্চে দাঁড়িয়ে কোনো শিল্পী বলছেন আমি 2-1 অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী ছাড়া কারোর কাছে শুনিনি। খুব কম কয়েকজন গুণী শিল্পী আছেন বাংলায়, তারাই শুধু এনাদের সুরকার, গীতিকার বা সঙ্গীত পরিচালকের নাম বলেন, বাকিরা তো বলেন না। কিন্তু এই গানটার জন্ম সৃষ্টির সঙ্গে এই মানুষগুলো যুক্ত, সুরকার, গীতিকার, বাদ্যযন্ত্র শিল্পী। এক এক করে তাদেরকে নিয়েই
একের পর এক এবং অমিতাভর পর্ব করব, যাতে এই প্রজন্মে অন্তত সবাই যারা দেখেন তাদের কাছে অন্তত এই মানুষগুলো যাতে তাদের স্মৃতিতে থেকে যান, হারিয়ে না যান। তার জন্য একটা ব্যর্থ প্রচেষ্টাও বলতে পারেন। এরকম ভাবে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা তো বললাম, এবার বলি সলিল চৌধুরীর কম্পোজিশনে একটি গান তৈরি হচ্ছিল মর্জিনা আব্দুল্লাহ সিনেমায়, এবং আপনারা জানেন যে সেই মর্জিনা আব্দুল্লাহ সিনেমায় বাজে গো বীণা একটা রাগাশ্রয়ী গান, এবং সেখানে অনবদ্য একটা সেতারের কম্পোজিশন, একটা সেতারের দারুণ অংশ ছিল। এই গানে সলিল চৌধুরী যেটাকে ব্যবহার করতে চেয়েছিলেন। এবার তিনি রেকর্ডিংয়ের আগে রিহার্সালের সময় এই গানটি যখন লাইভ রিহার্সাল চলছে, তখন সেই সেতারে যেটা তিনি চাইছিলেন যে গানের সঙ্গে যে সেতারে যাচ্ছে সেই সেতারটা এমন বাজবে যে এটা নাচের সময়, মানে যদি সিকোয়েন্সটা নাচেরও হয় তাহলে যে নর্তকী তার সঙ্গেও যেমন মিউজিকটা যাবে, আবার গানের সঙ্গেও যাবে। কিন্তু তিনি যে ধরনের সেতারের এই নোটেশনটা বানিয়েছিলেন সেটা কেউই বাজাতে পারছিলেন না। এরকম মানে রীতিমতো সবাইকে দিয়ে তিনি যখন ভাবছেন যে এটা বম্বে থেকেই আমাকে রেকর্ডিং করতে হবে, এখানে সম্ভব না, তখন সেখানে ওই যে বাদ্যযন্ত্র শিল্পীরা ছিলেন তাদের মধ্যে একজন বলেন আমি একবার চেষ্টা করব, একজনকে জানি যদি তাকে ডাকতে পারি, দেখা যাক। তিনি তাকে ডেকে দেখি। সলিল চৌধুরী উপায় নেই, এখন শেষ মুহূর্ত, বললেন ঠিক আছে ডাকুন। সেই মানুষটি এলেন এবং নোটেশনটা একবার দেখলেন, দেখে একেবারে প্রথম টেকেই ওকে। যেটা গত দুদিন ধরে রিহার্সালে সলিল চৌধুরী পাচ্ছিলেন না, একবার নোটেশনটা দেখে নিয়ে তিনি বাজালেন সেতারের সেই অংশটি, এবং একবারেই ওকে। সলিল চৌধুরী অবাক হয়ে তাকে বলেছিলেন যে যদি এই নোটেশনটা কারো মুখস্থ না থাকে তাহলে শুধুমাত্র দেখে দেখে এই নোটেশন দেখে এটা বাজানো সম্ভব না, কিন্তু আপনি তো এটা এসে এই মাত্র দেখলেন। ভদ্রলোক মুচকি হেসে তার সেতারটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন, আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সমস্ত বাদ্যযন্ত্র শিল্পীরা, আর স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছেন সলিল চৌধুরী। কতজন মনে রেখেছেন সেই সেতার বাদককে? তার নাম দীনেশ চন্দ্র। এরাই বাংলার সংস্কৃতির প্রতিমাটা তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, আমরা মনে রাখি। সলিল চৌধুরীর পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান মনে পড়ছে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। সলিল চৌধুরী গানটি শেখাচ্ছেন, মানে গানটি তোলাচ্ছেন আর কি, আর সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তার মাঝখানে কখন ধীরে ধীরে এসে দাঁড়িয়েছেন সুধীন দাশগুপ্ত। গান শেখানোর মাঝখানে যখন একটু থেমেছেন তখন সবিনয়ে নিবেদন করলেন সলিল চৌধুরীকে সুধীন দাশগুপ্ত যে আমি এই গানটার সঙ্গীতটা করতে পারি, মিউজিকটা করতে পারি। আপনারা জানেন যে সেই গানে বৃন্দ বেহালায় সঙ্গে সঙ্গে যে পায়রার উড়ে যাওয়ার ডানার ঝাঁপটা, সেটা তৈরি করে এই সঙ্গীতের মধ্যে যুক্ত করেছিলেন সুধীন দাশগুপ্ত, যা গানটার একটা অন্য মাত্রা তৈরি করেছিল। সেটাও ইতিহাস। এই ইতিহাসগুলো এই প্রজন্মের কাছে কেউ পৌঁছে দেয় না। হ্যাঁ, দেবব্রত বিশ্বাস, তার কথা একটু না বললেই নয়। তার ওহে সাবধানী পথিক, এটা অনুপ্রাণিত করেছিল একজন মানুষকে, আর এই ওহে সাবধানী পথিককে সামনে রেখে তিনি তৈরি করেছিলেন দুটি কালজয়ী গান। সেই কালজয়ী গান দুটি কি কি? একটি হলো
পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আরেকটি গান তার অনেক দিন পরে তৈরি হয়েছিল, কিন্তু অনুপ্রেরণা ছিল দেবব্রত বিশ্বাসের ওহে সাবধানী পথিক এই গানটি। সেটি হলো পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এরকম কত গান আছে। আমি এর পরবর্তী পর্বে বড়ে গুলাম আলী খাঁর একটা ঠুংরি, তার থেকে তৈরি হওয়া বিখ্যাত দুটো বাংলা গান, সেগুলোতেও আসবো, মানে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া। ট্রেনে বাসে আমরা প্রায়শই নানান মানুষকে দেখি যারা সাহায্য চান, গান করেন। একটা গান দেখবেন যদি ট্রেনে বাসে কেউ করে, অতি জনপ্রিয় গান, মানে বলতে গেলে এই মানুষগুলোর কথা তো কেউ সেই অর্থে বলে না। ট্রেনে বাসে সেই গানটি হচ্ছে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। দেখবেন এই গানটা যখন কেউ এই কিছু বাজিয়ে ট্রেনে বাসে সাহায্য চাওয়ার জন্য গায়, তখন আড়ালে আমরা যারা বসে যাতায়াত করি বা শুনতে পাই, আমাদের পরের লাইনটা অবলীলায় মুখে চলে আসে। হ্যাঁ, ঠিক এতটাই জনপ্রিয় করেছিলেন এই গানগুলোকে তার যিনি স্থপতি অজয় দাস। তাকেও তো আমরা কেউ মনে রাখিনি। অজয় দাসের সম্পর্কে এবং বড়ে গুলাম আলী খান সাহেবের সম্পর্কে পরবর্তী পর্বে আরও অনেক অজানা গল্প বলবো, যেগুলো এই প্রজন্ম মনেই রাখেনি, কিন্তু সেগুলো গল্প, আর গল্প হলেও সত্যি। আজকের পর্ব শেষ করব নচিকেতা ঘোষকে দিয়ে, যে মানুষটিকে নিয়ে খুব কম আলোচনা হয়। পেশায় দুরন্ত ডাক্তার হলেও তিনি ছিলেন রাশভারী সুরকার। এই মানুষটিকেও আজকের শিল্পীরা কতটা মনে রেখেছে। এবং এই মানুষটি সম্পর্কে একটা কথা যেটা জানতে পারা যায়, যে ওনার তৈরি করা গান যখন উত্তম কুমার সেই গানে ঠোঁট মেলাতেন বা লিপসিং করতেন, ঠোঁট মেলাতেন, লিপ দেওয়ার সময় তিনি নচিকেতা ঘোষকে সামনে বসে থাকার অনুরোধ করে তবে লিপ দিতেন। এই মানুষগুলোর কথা আমরা কতজন মনে রেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে কুমারটুলির কথা বলছিলাম, যে সেখানে প্রতিমা নির্মাণ হয়, জল জল করে প্রতিমা শিল্পীর নাম, কিন্তু বাংলা গান, বাংলা সঙ্গীত, বাংলার এই কীর্তিগুলো যারা তৈরি করলেন, সেই সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, বাদ্যযন্ত্র শিল্পী, তাদেরকে অবলীলায় ভুলে গেছি আমরা। আজকের প্রজন্মের শিল্পীরাও তাদের নাম মুখে পর্যন্ত আনেন না, দুই একজন ছাড়া। এটা খুবই দুঃখের, এটা খুব বেদনার। সেই সমস্ত বরণীয় শিল্পীদের কথা বলবো আজকে তার প্রথম পর্ব। এরকম অসংখ্য গানের ইতিহাস, না জানা নানান ঘটনা, গানের সঙ্গে জড়িয়ে থাকা নানান অলংকার, সব কিছু নিয়েই এবং অমিতাভ ফিরে আসবো পরবর্তী পর্বে। শুধু বলবো যে বাংলা গান বা বাংলা সংস্কৃতির যারা প্রাণ প্রতিষ্ঠা করলেন, প্রতিমায় যারা কাঠামো গড়লেন, সেই শিল্পী আর কারিগরদের যাদেরকে চেনাতে পারলাম তাদেরকেও, আর যাদেরকে এখনো চেনাতে পারলাম না পরবর্তী পর্বে তাদেরকে চেনাবো। তাদের সকলের প্রতি রইল শতকোটি বিনম্র আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন। অন্তত আজকের প্রজন্মের কাছে সঞ্চালক হিসাবে যেহেতু একটু অন্য ধারার অনুষ্ঠান পরিচালনা করে থাকি, সঞ্চালনা করে থাকি, সেখানে হাস্য কৌতুক থাকে না, মিমিক্রি থাকে না, গায়ক গায়িকার পিছনে উঠে জোকারের মতো নাচ থাকে না, সঞ্চালনা থাকে, বাংলার সংস্কৃতির অজানা ইতিহাস থাকে, এবং যারা মঞ্চে গান করতে আসছেন বা অনুষ্ঠান করতে আসছেন তাদের অজানা তথ্য বা তাদের তথ্যগুলোকে সামনে রাখার চেষ্টা থাকে, আর থাকে হারিয়ে যাওয়া বাংলাকে চেনানো। সেই সঞ্চালক হিসাবে এই অকৃত্রিম শ্রদ্ধা জানাই এই সমস্ত বরণীয় ব্রাত্য হয়ে যাওয়া তারাদের। তাই এই পর্বটির নাম গল্প হলেও সত্যি।
গল্প হলেও সত্যি প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। এর থেকে বড় হয়ে গেলে আর এতটাও শুনতে আপনাদের হয়তো ভালো লাগবে না, তবু সময় পেলে শুনবেন, আর কি বলবো। পরবর্তী পর্বে আবার অজানা বাংলা আর বাংলা সংস্কৃতির সেই শিল্পী বা কারিগরদের, যারা বাংলার এই সঙ্গীত আর সংস্কৃতির প্রতিমা নির্মাণ করেছেন, তাদের অজানা কথা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।